आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর পাঠ্য বহুরূপী গল্প নিয়ে। বহুরূপী গল্পের গত ক্লাসে লাইন ধরে কিছুটা অংশ আলোচনা করা হয়ে গেছে। আজকের তারপরের কিছুটা অংশ আলোচনা হবে। আমাদের যতটা অংশ আলোচনা করা হয়ে গেছে সেইটুকু অংশ একটু আলোচনা করে নিয়ে তারপরের অংশ শুরু করছি। আমাদের বহুরূপী গল্পের প্রথমেই দেখা যাচ্ছে যে গল্পকথক আর তার দুই বন্ধু অনাদি আর ভবতোষ হরিদার বাড়িতে প্রায় উপস্থিত হন। সকাল সন্ধ্যা হরিদার ঘরই তাদের আড্ডার স্থল। আর এই গল্পকথক এবং তার দুই বন্ধুর মাধ্যমে হরিদা শহরের বিভিন্ন খবরাখবর জানতে পারেন। বিশেষ করে যারা অনেক বড়লোক, যাদের সঙ্গে হরিদার কোনো সম্পর্ক নেই বা যাদের কথা হরিদা কোনো দিন জানতেই পারবেন না সেই অর্থে, কারণ হরিদা তো খুব গরিব, বহুরূপী হরিদা, তাহলে সচরাচর তাকে এই সমস্ত বড়লোকের খবরাখবর কেউ জানাবে না। তার সঙ্গে যারা মিশবে তারা কখনোই বড়লোক নয়। যাই হোক, তো সেই সমস্ত খবরাখবর এই হরিদা গল্পকথক আর তার দুই বন্ধুর কাছ থেকে শুনতে পান, নানা ধরনের খবরাখবর। আর সেই সমস্ত খবরাখবর, সেই সমস্ত খবরগুলোকে কাজে লাগিয়ে হরিদার কিন্তু বিভিন্ন সাজে বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলা। যাই হোক, এখানে গল্পকথক এবং তার দুই বন্ধুর কাছ থেকে হরিদা জানতে পারলেন যে শহরের খুব ধনী মানুষ, অত্যন্ত ধনী, খুব বড় লোক, নাম জগদীশবাবু, তার বাড়িতে একজন সন্ন্যাসী এসেছেন। আর সেই সন্ন্যাসী হিমালয়ের গুহা থেকে এসেছেন। হিমালয়ের গুহাতে থাকেন। তার বয়স হচ্ছে 1000 বছরেরও বেশি, আর বছরে একটি মাত্র হরিতকি খান। সেই সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে এসেছিলেন এবং জগদীশবাবু সেই সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন রীতিমতো কৌশলে, যেটা হরিদাকে অবাক করেছিল। হরিদার মনে হয়েছিল এটা অবাক কাণ্ড। তো হরিদা আক্ষেপ করেছিলেন যে সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ, অথচ সেই দুর্লভ পায়ের ধুলো হরিদা নিতে পারলেন না। সন্ন্যাসী চলে গেলেন, থাকলে তিনি পায়ের ধুলো নিতে পারতেন, কিন্তু নেয়ার কোনো উপায় নেই, কারণ সন্ন্যাসী সচরাচর কাউকে পায়ের ধুলো দেন না। তবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন জগদীশবাবু, সেটাও কিন্তু খুব কৌশল করে, মাথা খাটিয়ে। যাই হোক, সন্ন্যাসী তো চলে গেলেন, কিন্তু সন্ন্যাসী যে জগদীশবাবুকে কিভাবে বোকা বানিয়েছে সেটা কিন্তু হরিদা বুঝতে পারলেন। তাই হরিদা গম্ভীর হয়ে ভাবছিলেন। তো হরিদা গম্ভীর হয়ে ভাবছিলেন যে কিভাবে তিনি জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হয়ে জগদীশবাবুর কাছ থেকে একটা মোটা মতন কিছু আদায় করতে পারেন। কিভাবে, মানে কোন চরিত্রে নিজেকে উপস্থিত করে তার কাছে দাঁড় করালে তিনি তার কাছ থেকে সহজে অনেক টাকা উপার্জন করতে পারবেন। এদিকে হরিদার পরিচয় দেওয়া হয়েছে যে হরিদা কে, কীরকম ধরনের, হরিদার জীবনযাপন কেমনভাবে কাটছে। হরিদা তো খুব গরিব মানুষ, তবে হরিদার কাজ করার পেছনে একটা বাধা আছে। কাজ বলতে বাধা ধরা, ঘড়ির কাঁটায় সময় বেঁধে দিয়ে বাধা ধরা যে কাজ করার, তাতে একটা বাধা আছে। কোনো অফিসের কাজ বা কোনো দোকানের বিক্রি বাটার কাজ করার চেষ্টা করলে তিনি করতেই পারেন, কিন্তু তার এটা পছন্দই নয়। তার কারণ এটা আলোচনা করা হয়ে গেছে যে হরিদার স্বাধীনতা ক্ষুণ্ণ হয়, স্বাধীন যে সত্তা, শিল্পী সত্তা, সৃজনশীলতা, সেগুলো নষ্ট হয়। যাই হোক, এই কারণে হরিদার অভাব বা দারিদ্র্য নিত্যসঙ্গী প্রায়ই লেগে থাকে। এরপরে আমাদের শুরু হবে। তাহলে এতটা অংশ আমাদের গত আলোচনায় হয়ে গিয়েছিল, তারপর থেকে লাইন ধরে শুরু হবে। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, এখান থেকে শুরু হবে। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এই লাইনটা দাগ দেবে। এটা থেকে ব্রড কোশ্চেন
রচনাধর্মী প্রশ্ন হতে পারে। দাগ দাও। দাগ দিয়েছো? স্টার মার্ক দিয়ে 5 লেখো আর প্রশ্ন লেখো। হরিদা কে? মানে হরিদার সম্পর্কে একটু লিখতে হবে, এটা 2 নম্বরের। হরিদা কে? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এর সঙ্গে আরেকটা পার্ট লেখো যে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য কীভাবে আসে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। মার্কস 2 যোগ 3, 2 যোগ 3 নম্বরের 5 নম্বরের ব্রড কোশ্চেন, রচনাধর্মী প্রশ্ন। প্রশ্ন লেখা হয়েছে? তাহলে হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য আছে। তো হরিদার জীবনটা তো আমাদের কাছে মনে হতে পারে সত্যি একটা একঘেয়েমি জীবন, অভাব, দারিদ্র, নিত্যসঙ্গী, অভাবের একটা একঘেয়েমি জীবনযাপন করছে, অভাবের মধ্যে একঘেয়েমি জীবনযাপন করছে। কি আছে এই জীবনের বৈচিত্র্যতা? প্রত্যেকটা মানুষের জীবনে একটা বৈচিত্র্যতা থাকা দরকার আছে, না হলে মানুষ তো বাঁচতেই পারবে না, টিকতেই পারবে না। মানুষ কি আর শুধু বেঁচে থাকে তার পেটের খোরাক জোগাড় করার জন্য, যে খাবো দাবো ঘুমাবো বাস এইটুকুই? না, আমাদের মনের খোরাকেরও দরকার হয়। এই যে একটা না এখন ঘরের ভেতরে বন্ধ হয়ে রয়েছে, তোমরা আটকেই রয়েছো, তাহলে বুঝতেই পারছো যে মনের খোরাকটার কতখানি প্রয়োজন। মন যখন অসুস্থ হয়ে পড়ছে, মানে মন খারাপ, কেমন যেন একটা ক্লান্তি, বিষণ্ণতা, একঘেয়েমি, একটা যান্ত্রিকতা গ্রাস করে ফেলেছে মনকে, কোনো কাজ করতে ইচ্ছে করবে না। তো মন যদি খারাপ হয় শরীর তো খারাপ হবেই, স্বাভাবিক। তাহলে মনেরও খোরাক দরকার হয়, মনকেও ভালো রাখতে হয়, সতেজ রাখতে হয়, মনকেও সুস্থ রাখতে হয়। আর মনকে সুস্থ রাখলেই তবে গিয়ে শরীরও ভালো থাকে, সব কিছু সুষ্ঠুভাবে হয়, সব কিছু সুন্দরভাবে হয়। তাহলে হরিদার জীবনে একটা একঘেয়েমি আছে, অভাবের জীবন ওইভাবেই কাটছে, ওইভাবেই কেটে যাচ্ছে। কিন্তু এই একঘেয়েমির মাঝে হরিদা বৈচিত্র্যতা আনে, হরিদার জীবনে একটা বৈচিত্র্য আসে। তো আমরাও কি করি? বৈচিত্র্যতা আনতে এই একঘেয়েমি জীবনের মাঝে আমাদের মতো করে আমরা অনেক সময় সময়টা কাটাই, এই ঘুরতে চলে যাই, বেড়াতে চলে যাই, যদিও এই মুহূর্তে হচ্ছে না। তবে আমরা ঘরের ভেতরে থেকেও কিন্তু ওই একঘেয়েমি জীবনযাপন থেকে একটু কাটিয়ে অন্যভাবে জীবনযাপন করি। মাঝে মাঝে টিভি দেখি, সিনেমা দেখি, গান শুনি, কেউ নাচ করে, কেউ আঁকে, কেউ গল্পগুজব করে। তো যাই হোক, আরও নানাভাবে একটা রাস্তা আমরা বের করে নিই একঘেয়েমির মাঝে একটা বৈচিত্র্যতা আনার জন্য। তবে কি কিন্তু নতুন করে আবার কাজে মন বসে। তাহলে হরিদার জীবনে ওই একঘেয়েমি জীবনযাপনের মাঝখানে একটা নাটকীয় বৈচিত্র্য দেখা যায়, বৈচিত্র্যতা। এবং সেই বৈচিত্র্যতা কেমনভাবে আসে? না, নাটকীয়তা নিয়ে আসে। রীতিমতো একটা ক্লাইম্যাক্স তৈরি হয়, নাটকের মধ্যে একটা ক্লাইম্যাক্স তৈরি হয়, ক্লাইম্যাক্স থাকে, টান একটা উত্তেজনা, কী হবে, তারপরে পর্দাটা ফাঁস হয়, তারপরে আসল সত্যটা সামনে আসে। তো এই রকম একটা বৈচিত্র্যতা আসে। তাহলে বলো, হরিদার জীবনের এই যে একঘেয়েমি, অভাব, দারিদ্র্যের মাঝে নাটকীয় বৈচিত্র্য আনে কোনটা? নাটকীয় বৈচিত্র্য কী দিয়ে আনে, কীভাবে তৈরি হয়? বহুরূপীর সাজে। তাহলে বহুরূপী সেজে বেরিয়ে পড়ে পথে, মানুষকে আনন্দ দেয়, মানুষকে আনন্দ দিয়ে তার বিনিময়ে কিছু উপার্জন করে। কিন্তু মানুষ যে আনন্দ পায়, মানুষ যে মজা পায়, তাতে কিন্তু হরিদার ওটাই প্রাপ্তি, ওটাই পুরস্কার, ওটাই ভালো লাগা, ওটাই তাকে আবার সামনের কয়েকটা দিন রীতিমতো সচল রাখে। তাহলে হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার জীবনের পেশা, এই কথাটাকে ব্র্যাকেটে রাখো। হরিদার জীবনের পেশা, হরিদার জীবনের পেশা কি? হরিদার জীবনের পেশা কি? তাহলে হরিদার জীবনের পেশা হলো বহুরূপীর পেশা। বহুরূপীর সাজে তিনি মানুষকে আনন্দ দিয়ে উপার্জন করেন, এটাই তার পেশা, এটাই তার জীবিকা। তাহলে নাটকীয় বৈচিত্র্যটা আমরা পরবর্তীতে দেখতে পাবো যে হরিদা বিভিন্ন সাজে, কখনো কাবুলিওয়ালা সেজে বেরোয়, কখনো আবার বাউল সেজে, কখনো আবার হ্যাট
কোট পেন্টালুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব, কখনো আবার কাপালিক, কখনো আবার উন্মাদ পাগল, কখনো রূপসী বাইজি, কখনো আবার পুলিশ, আর সব শেষে আমাদের এই গল্পে দেখা গেছে হরিদা কোন সাজে হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন? কোন সাজে? কিসের সাজে? শুধু সন্ন্যাসী বলবে না, বিরাগী সন্ন্যাসী বলবে। বিরাগী সন্ন্যাসী, বিরাগী, রাগ নামে কোনো রিপু তার নেই। বিরাগী সন্ন্যাসী, একবারে নির্লোভ, নিঃস্বার্থ, পিছুটানহীন, সমস্ত মায়ার বন্ধন থেকে মুক্ত, তাকেই বলা হয় বিরাগী। শুধু সন্ন্যাসী বলবে না, বিরাগী সন্ন্যাসী বলবে। বোঝা গেছে? তাহলে সেটাই জীবনের পেশা, হরিদার জীবনের পেশা, ওই বহুরূপী সাজা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করে। ভাতের হাঁড়ির দাবি, ভাতের হাঁড়ির দাবি, ভাতের হাঁড়ির দাবি কি? ভাতের হাঁড়ির দাবি কি? চাল দাও, ভাত ফুটিয়ে দেবো, এটাই তো দাবি ভাতের হাঁড়ি, নাকি? ভাতের হাঁড়ির দাবি হচ্ছে, ভাতের হাঁড়ি এইটা দাবি করছে, এটা দাবি করে যে আমাকে চাল দাও, জলে আমার চাল দিয়ে দাও, ভাত ফুটিয়ে দেবো। তাহলে ভাতের হাঁড়ির যে দাবি, সেই দাবি মিটিয়ে দিতে চেষ্টা করে, মানে ভাতের হাঁড়ি দাবি মিটিয়ে দিতে চেষ্টা করে, মানে চাল ফুটিয়ে দিতে, মানে ভাত তৈরি করে দিতে চেষ্টা করে, আর যেটুকু রোজগার করে তা দিয়েই চেষ্টা করে। তো ভাতের হাঁড়ি কি পারে সব সময় দাবি পূরণ করতে? না, পারবে কি করে? কারণ ভাতের হাঁড়ি হরিদার খাওয়ার জন্য, হরিদার একার খাওয়ার জন্য ভাতের হাঁড়িতে যতটুকু চাল দেওয়া দরকার হরিদার তো সেটুকুও মাঝে মাঝে দিতে পারে না। তাই ভাতের হাঁড়ি মাঝে মাঝে দাবি মিটিয়ে দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও পারে না, আর না পারার কারণে হরিদার কোনো দিন আধ পেটা খেয়ে থাকতে হয়, আবার কোনো দিন আবার না খেয়েও থাকতে হয়। তাই মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। এই অভাব দারিদ্র্যের কারণে, উপার্জন কম হওয়ার কারণে হরিদা মাঝে মাঝে উপোস করেন। হরিদা মাঝে মাঝে উপোস করেন, এই লাইনটা দাগ দাও, কেন হরিদা মাঝে মাঝে উপোস করেন? এখন কে জয়েন করলো রে? অনিপ ভার্স, এর কি নাম, কার নাম? ফালতু কেউ জয়েন করেছিল। লেফট করে গেল না? একটু খেয়াল রেখো তো, এই নামটা আবার জয়েন করলে একটু চ্যাংড়ামো করতে ঢুকে পড়েছে আবার। হ্যাঁ, এই নামটা আমি দেখিনি, আমি জয়েন করিয়ে নিয়েছি হুট করে। হ্যাঁ, মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। এটার প্রশ্ন লেখো যে হরিদা কেন মাঝে মাঝে উপোস করেন? রিয়াশ্রী আছো না লেফট হয়ে গেছো? হ্যালো, হ্যাঁ, তো তখন আমি জিজ্ঞেস করছি তুমি কথা বলোনি কেন? তো হরিদা মাঝে মাঝে সত্যি উপোস করেন। হরিদা উপোস করেন কেন? 1 নম্বরের প্রশ্ন, এসে কিউর প্রশ্ন। তো হরিদা উপোস করেন কারণ পরের দিক থেকে টেনে নিয়ে আসবে উত্তরটা, যে হরিদা সপ্তাহে বড় জোর কদিন পথে বের হয় বহুরূপী সেজে? একদিন। হ্যাঁ, এবং যেটুকু উপার্জন করে সেই উপার্জনের পরিমাণটা এত কম যে ওই উপার্জনে সপ্তাহভর চলেই না, তাই জন্য মাঝে মাঝে তাকে উপোস করতে হয়। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বেরিয়ে পড়েন। একদিন সকালবেলায় কিংবা সন্ধ্যাবেলায়, তার মানে সময়টা মোটামুটি এইরকমই আর কি, যে সকালবেলায় বেরিয়ে পড়লো, সারাদিন ধরে ঘুরে বেরিয়ে যতটুকু উপার্জন করে ততটুকুই, আবার সন্ধ্যেবেলায়ও বেরিয়ে পড়ে। তো হয়তো এটাও হতে পারে যে অনেক সময়
সময়টাও ওই চরিত্রের ফুটিয়ে তোলাটার জন্য রীতিমতো মানানসই। যে চরিত্রটাকে ফুটিয়ে তুলছে সেই চরিত্রটা হয়তো একটা নির্দিষ্ট সময় হয়তো ভালোভাবে ফুটে উঠবে, এটাও হতে পারে। তাহলে তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে বেরিয়ে পড়েন, বিচিত্র সাজে ছদ্মবেশে বেরিয়ে পড়েন, অপরূপ, তাকে অপরূপ লাগে আর পরিবেশের সঙ্গে যেন খাপ খেয়ে যায়, মানানসই হয়ে যায়। কেউ চিনতে পারে না, দাগ দাও, কেউ চিনতে পারে নাতে দাগ দাও। প্রশ্ন লেখো, কাকে কেন কেউ চিনতে পারে না? কাকে কেন কেউ চিনতে পারে না? হরিদাকে কেউ চিনতে পারে না, কারণ হরিদা বিচিত্র সাজে বা বিচিত্র ছদ্মবেশে বহুরূপী সেজে বেরিয়ে পড়েন। এমনভাবে সাজ পোশাক, এমনভাবে তার অভিনয় কেউ সহজে বুঝতে পারে না সে একজন বহুরূপী। যারা চিনতে পারে তারা 1 আনা 2 আনা বকশিস দেয়, সামান্য 1 আনা 2 আনা। কত টাকায় 1 আনা? সরি, কত আনায় 1 টাকা? কত আনা 1 টাকা? 16 আনা 1 টাকা। তাহলে এখন তো আর আনার প্রচলন নেই, একটা সময় ছিল। তাহলে 1 আনা কিংবা 2 আনা বকশিস, ওই 1 আনা 2 আনা ওটা হরিদার কাছে হয়তো অনেকটাই, কিন্তু 1 সপ্তাহের জন্য অনেকটা নয়। হয়তো 1 আনা 2 আনাতে তার সারাদিন হয়তো চলে যাবে, 2-1 দিন হয়তো চলে যেতে পারে, কিন্তু 1 সপ্তাহ যায় না। তাহলে 1 আনা কিংবা 2 আনা অর্থাৎ অতি সামান্য বকশিস সে পেত। ব্র্যাকেটে রাখো 1 আনা 2 আনা বকশিস। যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না। তার মানে যারা চিনতে পারে, হরিদাকে বোঝে, হরিদাকে জানে, হরির অবস্থা বোঝে, ওই জন্য সামান্য কিছু দেয়, যে হরি এইটুকু না পেলে তো খেতে পাবে না। আর যারা চিনতে পারে না তারা কিছুই দেয় না, মানে তাদের মনে দয়ার উদয় হয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1টা পয়সা দিয়ে দেয়। যারা বিরক্ত হয় তারা বিরক্ত হয়ে 2-1টা পয়সা দিয়ে আস্তে আস্তে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বা তাড়াতাড়ি সেখান থেকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে এরপরে হরিদার এই যে নাটকীয় বৈচিত্র্য, হরিদার জীবনের যে নাটকীয় বৈচিত্র্য, এই নাটকীয় বৈচিত্র্যের একটা প্রথম পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। এরপরে আরও অনেকগুলো সাজে তার পথে বেরোনোর কথা রয়েছে। হরিদার প্রথম যে বহুরূপীর সাজে পথে বেরোনোর কথা রয়েছে সেটা হলো একজন উন্মাদ পাগল। এটার উপরে, এইটুকু জায়গার উপরে, এই উন্মাদ পাগলের উপরে কিন্তু 1 নম্বরের প্রশ্ন থাকতে পারে, আবার 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে, আবার 5 নম্বরের যে প্রশ্ন, ওই যে নাটকীয় বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের একটা অংশ হতে পারে। এটা একটা অংশ মানে যখন আমরা নাটকীয় বৈচিত্র্যটা লিখব তখন আমরা কিন্তু পয়েন্ট করে করে লিখব, তাহলে ভালো ব্যাখ্যা করা যাবে, বোঝানো যাবে, তুলে ধরা যাবে। প্রথমে আমরা পয়েন্ট করে দিতে পারি যে উন্মাদ পাগল, তাহলে উন্মাদ পাগল সম্পর্কে। তারপরে আমরা পয়েন্ট করে দিলাম রূপসী বাইজি, তারপরে আমরা পয়েন্ট করে দিলাম পুলিশ, তারপরে পয়েন্ট করে দিলাম বিরাগী সন্ন্যাসী, আর সবশেষে অন্যান্য সাজে। অন্যান্য যে সাজগুলো সেগুলোর কিন্তু এখানে অভিনয় সেই অর্থে নেই, শুধুমাত্র উল্লেখ করা হয়েছে যে এই রকমভাবে সাজ পোশাক পরে হরিদা বেরিয়ে পড়তেন, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা পয়েন্ট করে করে লিখব। সেই পয়েন্টের প্রথম যে বহুরূপীর সাজে হরিদার পথে বেরোনো সেটা হচ্ছে উন্মাদ পাগল। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছে, একটা আতঙ্কের হল্লা। এটা কী হবে কী হবে একটা ভাব। এখন এই আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণটা কি? দাগ দেবে এই লাইনটার একদম শেষের দিকের। একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। এটার প্রশ্ন লেখো, কোথায়, কিভাবে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল বা কেন? মানে যাত্রীরা একেবারে ভয়ে ঘাবড়ে যাচ্ছে, আতঙ্কিত হয়ে পড়ছে, একটা হুলস্থুলস কাণ্ড পড়ে গেছে, মানে একটা
উন্মাদ পাগলকে নিয়ে তারা সন্ত্রস্ত, এবং সেটা কোথায় না চকের বাস স্ট্যান্ড। চক, চক মানে কিন্তু চক খড়িটড়ি না কিন্তু, হ্যাঁ চক, চক একটা এলাকা, একটা মোড়, একটা জায়গা, একটা স্থান, এটাকে বলা হচ্ছে ধরো কতগুলো ছোট ছোট অঞ্চল নিয়ে একটা চক। এই চক, চক মানে বুঝতে পারছো ব্যাপারটা কী বলতে চাইছি, জাস্ট একটা জায়গা বা স্থান অর্থে কিন্তু। তাহলে চকের বাস স্ট্যান্ড, তো সেই চকের বাস স্ট্যান্ড রয়েছে, ওই বাস স্ট্যান্ডের ঘটনাটা ঘটছে। তাহলে চকের বাস স্ট্যান্ডকে ব্র্যাকেটে রাখো, কোথায় ঘটেছিল, এটা এমসিকিউর প্রশ্ন, চকের বাস স্ট্যান্ড। তাহলে একদিন নির্দিষ্ট করে বলা হয়নি কোন দিন, কোনো একদিন চকের বাস স্ট্যান্ডে কোন সময় ঘটেছিল সেই সময়টাকেও ব্র্যাকেটে রাখো, ঠিক দুপুরবেলাকে ব্র্যাকেটে রাখো। আতঙ্কের একটা হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগলের যে বেশটা, সেটা মানে পরিধানটা, সাজ পোশাকটা নিজেরা একবার ভেবে নাও। এখানে কিন্তু একটা সাজ পোশাক বর্ণনা করা হয়েছে, উন্মাদ পাগলকে ব্র্যাকেটে রাখো। তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, দেখো শুধুমাত্র সাজ পোশাকে ফুটিয়ে তুললে চরিত্রটা ফুটে ওঠে তা নয়, অভিনয় করতে হবে রীতিমতো, এবং সেই অভিনয়টা হবে অরিজিনাল। একটা চরিত্রকে ফুটিয়ে তোলা এটা কিন্তু সহজ কথা নয়, রীতিমতো সেই চরিত্রটার সঙ্গে একাত্ম হয়ে যেতে হয়, সেই চরিত্রটার সঙ্গে মিলে যেতে হয়, মিশে যেতে হয়, সেই চরিত্রটাকে নিয়ে ভাবতে হয়। নাটক কেউ করেছো স্কুলে বা কোথাও পাড়ায় কোনো অনুষ্ঠানে করেছো? মেয়েদের মধ্যে কেউ করেছো? করোইনি। অভিনয় যারা করবে, যাদের করার ইচ্ছে আছে, বা যারা বাড়িতেও কিন্তু টুকটাক নিজের মতো করে চর্চা করে, তারা কিন্তু জানে শুধুমাত্র নাটকে অভিনয়, সিনেমায় অভিনয় কেন, আরে কেউ যখন সুন্দর করে কোনো গল্প পাঠ করে সেটাও কিন্তু তাকে অভিনয় করতে হয়। কবিতা যখন আবৃত্তি করে তাকেও কিন্তু সেই সময় অভিনয় করতে হয়। কবিতা আবৃত্তি করে কেউ আছো, মানে প্র্যাকটিস করছো, আবৃত্তি চর্চা করছো, কে আছো? স্যার আমি। রিয়াশ্রী? স্যার আমি। কি নাম বলো তো, বুঝতে পারছো? ও ত্রয়ী। হ্যাঁ, তাহলে তুমি তো বুঝবেই যে কবিতাটাকে যখন পাঠ করতে হয় তখন কি একটানা গড়গড় করে পড়ে গেলে হয়? নিশ্চয়ই না। যেখানে যেরকম অর্থটাকে ফুটিয়ে তোলার জন্য গলাটাকে আপ ডাউন করতেই হবে। কোন চরিত্রটাকে তুমি ফুটিয়ে তুলছো, কার বক্তব্যটাকে ফুটিয়ে তুলছো, তাহলে কিভাবে তুমি উপস্থাপন করবে তার জন্য তোমাকে ভাবতে হয়, ওই সম্পর্কে ভাবতে হয় না? কি ভাবতে হয় তো? হ্যাঁ স্যার। এবং একটা লাইনকে আমরা অনেকবার ধরে পড়ি, অনেকবার ধরে, যে একটা লাইন এইভাবে থ্রো করলাম, আচ্ছা ভালো লাগলো না, দেখি একটু অন্যভাবে থ্রো করি, একটু এইভাবে উপস্থাপন করি, একটু অন্যভাবে, এরকমভাবে 2 বার 4 বার 5 বার করে বলে তখন মনে না এইটা মনে হচ্ছে অর্থের সঙ্গে উপযুক্ত, মনে হচ্ছে যেন আমরা ফুটিয়ে তুলতে পারছি চরিত্রটাকে। তাহলে শুধুমাত্র নাটকের ক্ষেত্রেই যে বা সিনেমার ক্ষেত্রে তা নয়, যে কোনো ক্ষেত্রেই আমরা কিন্তু অভিনয় করছি। আমরা তো নিজেরাই এই সংসারে, এই যে সমাজে, এখানেও কিন্তু আমরা অভিনয় করে চলেছি, কোনো না কোনো পার্ট আমরা অভিনয় করে যাচ্ছি। তাহলে অভিনয়টা আমাদের মধ্যে আছে, অভিনয়টা আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। তাই অভিনয় কম বেশি আমরা সবাই জানি, শুধু একটু চর্চা, শুধু একটু প্র্যাকটিস করতে হবে। যাই হোক, তোমরা তাহলে প্রত্যেকেই তো এটা জেনে গেছো, বুঝে গেছো যে সুন্দর করে পড়ার জন্য আমাদেরকে বলার ধরনটাও পাল্টাতে হয়, প্র্যাকটিস করে আমাদেরকে চেঞ্জ করতে হয়। তাহলে একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে গেলে
তাহলে সেই চরিত্রটাকে নিয়ে ভাবতে হয়, সেই চরিত্রটা কীরকমভাবে কথা বলে, কীরকমভাবে তার হাঁটা চলা ওঠা বসা, তার পোশাক আশাক, তার ভঙ্গি, এগুলো নিয়ে ভাবতে হয়। তাহলে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছে, শুধু ওই আতঙ্কের হল্লা যখন বেজে উঠেছিল দুপুরবেলায় গিয়ে সাজে গিয়ে দাঁড়িয়ে যায়নি, উন্মাদ পাগলের সাজ পরে গিয়ে দাঁড়িয়ে যায়নি। তাহলে সাজে গিয়ে আমি দাঁড়াবো তার আগে হরিদা ভেবেছে যে আমি দাঁড়াবো, কীরকমভাবে অভিনয় করব, কীরকমভাবে ভয় দেখাবো, কিভাবে একেবারে ফুটিয়ে তুলবো যেন মনে হবে অরিজিনাল যে উন্মাদ পাগল এসেছে। তাহলে লালা ঝরে পড়ছে তার মুখ দিয়ে, বোঝো লালা ঝরে পড়ছে, এটা তো সত্যি কঠিন কাজ। এমনভাবে ফোটাবে লালা ঝরেই পড়বে বাবারে। চোখ দুটো কটকটে লাল টকটক করছে, জবা ফুলের মতো চোখ দুটো, পাগলের চোখ। কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো রয়েছে, গলায় রয়েছে টিনের কৌটার একটা মালা, ব্র্যাকেটে রাখো। কোমরে ছেঁড়া কম্বল ব্র্যাকেটে রাখো। কোমরে একটা ছেঁড়া কম্বল ব্র্যাকেটে, গলায় টিনের কৌটোর মালা, এটাও ব্র্যাকেটে। টিনের কৌটো এখান থেকে খুঁজে জোগাড় করেছে, ওই যে নোংরা ডাম্পারগুলোতে থাকে, এদিক ওদিক পড়ে থাকে। টিনের কৌটোর মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। থান ইট মানে কি? হ্যাঁ, আস্ত একটা ইট, গোটা ইট। থান ইটকে ব্র্যাকেটে রাখো। একটা থান ইট হাতে তুলে নিয়ে তেড়ে যাচ্ছে, বাসে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। তাহলে ভয় পাবে যাত্রীরা, বিশেষ করে যাত্রীরা যদি না জানে যে এটা একটা বহুরূপী, তাহলে তো ভয় পাবেই। যাত্রীরা যে ভয় পাচ্ছে সেটা বুঝতেই পারছি আমরা, কারণ যাত্রীরা কেউ চিনতে পারেনি, যাত্রীরা জানেই না। একমাত্র কে জানে? বাসের ড্রাইভার। নাম কি? কাশীনাথ। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে। ওই যে আমি একটা ছোট্ট ক্লিপ পাঠিয়েছিলাম আমাদের বহুরূপী গল্পের উপরে, কাজের উপরে, ওই ছোট্ট ক্লিপটাতে ওখানে বাসের দৃশ্য ছিল, কিন্তু উন্মাদ পাগলের দৃশ্য ছিল না? দেখেছো? হ্যাঁ, বাসের ড্রাইভারের সিটে বসে রয়েছে একজন, অভিনয় করছে কাশীনাথের, আর উন্মাদ পাগলের অভিনয় করছেন একজন ভদ্রলোক। তাহলে আবার ওই বাউলের একটা ছোট্ট ক্লিপ ছিল, অংশ ছিল। আর একটা কিসের ছিল? কাপালিকের না কার ছিল? হ্যাঁ, রূপসী বাইজিও তো ছিল। না, আমি যে ক্লিপটা পাঠিয়েছিলাম ওটাতে তো বাউলের ছিল আর উন্মাদ পাগল ছিল, আরেকজন কার ছিল? কাপালিক ছিল। ও, কাপালিকের ছিল। হ্যাঁ, কাপালিকের ছিল। কাপালিকের গলাটা কার ছিল বলো তো? বুঝতে পেরেছিলে? কার ছিল গলাটা? কাপালিকের গলাটা কার ছিল? হং ঢিং ঢিং, ওটা আমার ছিল। হ্যাঁ, শোনা যাচ্ছে না, তোমার মাইকটা আবার দূরে চলে গেছে। যাই হোক, পরে দেখবে, খুব সুন্দর হয়েছে। দেখলেই মনে হবে হ্যাঁ বহুরূপী, যেন চোখের সামনে দেখছো গল্পটা। তাহলে একটা থান ইটকে ব্র্যাকেটে রেখেছো? ব্র্যাকেটে রাখো, এমসিকিউর প্রশ্ন হবে। একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে আসছে, আর যাত্রীরা চেঁচিয়ে উঠছে। দাগ দাও, চেঁচিয়ে উঠছে যাত্রীরা কেন চেঁচিয়ে উঠেছে? দাগ দাও। যাত্রীরা চেঁচিয়ে উঠছে কেন? না, ভয় পেয়ে গেছে। ওই যে উন্মাদ পাগল তাদের দিকে থান ইট হাতে নিয়ে ছুটে আসছে, তেড়ে আসছে, যেন মনে হচ্ছে তাদেরকে মেরেই ফেলবে। তো ভয় পেয়ে দু একটা পয়সাও ফেলে দিচ্ছে, একটা পয়সাও ফেলে দিচ্ছে, যাতে পয়সাটা নিয়ে অন্যদিকে সরে যায়। একটু পরেই যাত্রীদের টনক নড়ে, তারা বুঝতে পারে যে আসলে কি। হ্যাঁ, প্রশ্ন লেখো যে যাত্রীরা চেঁচিয়ে উঠছিল কেন। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, এই লাইনটা দাগ দাও। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, দাগ দাও। প্রশ্ন লেখো,
বাসের ড্রাইভার কাশীনাথ কাকে কেন ধমক দিয়েছিলেন বা কাকে কেন ধমক দিয়েছিল? আর বাসের ড্রাইভার কাশীনাথকে ব্র্যাকেটে রাখো। তাহলে বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দিয়েছিল কাকে? না হরিকে, উন্মাদ পাগলের বেশে হরিকে, মানে গল্পকথক আর অনাদি ভবতোষের কাছে হরিদা বলে পরিচিত সেই হরিদাকে বা হরিকে, হরি বলে আমরা লিখতেই পারি। হরিকে ধমক দিয়েছিল। কি বলে ধমক দিয়েছিল? খুব হয়েছে হরি, খুব হয়েছে, এবার সরে পড়ো, অন্যদিকে যাও, অন্যদিকে যাও, সরে পড়ো। মানে অনেক ভয় দেখানো হয়েছে, আমার বাসের যাত্রীদের অসুবিধার কারণ হচ্ছে তুমি, তারা ভয় পেয়ে যাচ্ছে, ব্যাস অনেক করেছো, এবার অন্যদিকে যাও, এবারে তাদেরকে শান্তিতে নিশ্চিন্তে বসতে দাও। ব্যাস যেই বলা, যাত্রীরা বুঝতে পেরেছে যে একটা বহুরূপী। তো অনেকেই অবাক হয়ে গেছে, হ্যাঁ আমরা কাকে থেকে ভয় পাচ্ছিলাম, ওটা কি একটা বহুরূপী? ওটা একটা বহুরূপী, সত্যি সত্যি একটা বহুরূপী, আমরা তো সত্যি সত্যি উন্মাদ পাগল ভাবছিলাম। তাহলে দেখো, উন্মাদ পাগল ভেবেছে, তাহলে কি শুধুমাত্র সাজ পোশাকে বহুরূপীর সাজে বা বেশে হরিদা ফুটিয়ে তুলেছে বলেই তাকে কি উন্মাদ পাগল লেগেছে শুধু? না না, তাহলে অভিনয়টাও কিন্তু নিখুঁত। তাই যারা পরবর্তীতে অভিনয়ের জগতে অভিনয়ের দিকে যেতে চাও, তারা চরিত্রটাকে নিয়ে ভাববে। সাজ পোশাক সে তো সাজিয়ে দেওয়া যাবেই, সাজ পোশাকের জন্য অত ভাবনা চিন্তা নেই, কিন্তু ট্যালেন্টটা, প্রতিভাটা প্রকাশ পাবে অভিনয়ের মাধ্যমে। মানে যত ছোট রোল হোক, যত ছোট চরিত্র হোক, যত কম ডায়লগ থাকুক না কেন, সেই একটা হোক দুটো হোক, ওটাকে তুমি কত ভালো করে ফুটিয়ে তুলতে পারছো, সেটাই কিন্তু বড় কথা। কারণ ওটাই তোমাকে দর্শকদের কাছে পৌঁছে দেবে, পরিচিত করে দেবে। যাই হোক, তো সেটা পাড়াতে হোক, তারপরে স্কুলে হোক, এগুলো তো ছাত্রছাত্রীরা অভিনয় করে। তাই যখন যেটুকু দায়িত্ব পাবে, সেটা শুধু অভিনয়ের ক্ষেত্রে নয়, যে কোনো কাজের দায়িত্ব সেটাকে নিখুঁতভাবে করার চেষ্টা করবে, নিখুঁতভাবে, দায় সারাভাবে কখনোই নয়। কারণ সেই নিখুঁতভাবে করলে ওটা কিন্তু তোমার ভবিষ্যতের জন্য একটা বিরাট বড় ছাপ ফেলে রাখবে, বিরাট বড় ছাপ থেকে যাবে। যা করব, যতটুকু করব ততটুকুই যেন আমি আমার সেরাটা দিয়ে করতে পারি। আর ওই সেরাটাই পরবর্তীতে কারো না কারোর চোখে পড়বে, আর তখনই তোমাকে চিনে নেবে। সে ছবি আঁকাতেই হোক, সে গানেই হোক, নাচেই হোক, অভিনয়ে হোক, সে যে কোনো খুব সুন্দরভাবে সঞ্চালনা হোক, যে কথা বলতে পারে, সুন্দর করে উপস্থাপন করতে পারে, সঞ্চালনা করতে পারে, কেউ কবিতা পাঠ করতে পারে, কেউ গল্প পড়তে পারে, কেউ সুন্দর করে কথা বলতে পারে, যাই করো, যেটুকু আছে সেটুকু কিন্তু তোমাকে খুব ভালোভাবে করতে হবে, দায় সারাভাবে কখনোই করবে না। যাই হোক, তো বুঝতে পারলো যাত্রীরা যে এটা একটা বহুরূপী। তো বাসের যাত্রীদের কেউ কেউ নিজের ভুল বোঝার জন্য নিজের প্রতি হাসে। বাসের যাত্রীরা কেউ হাসে, হে বাবা এমনি তো বুঝতেই পারিনি, ইস বোকা বনে গেছে। কেউ আবার বেশ বিরক্ত হয়, বিরক্ত হওয়াটাই অস্বাভাবিক অনেকের। বিরক্ত হওয়ার কারণটাও আমি বলেছিলাম। সবাই কি আর মজা করার মুডে থাকে? কখনোই না। কেউ কেউ তো এমন একটা পরিস্থিতিতে থাকে, সেই পরিস্থিতিটা তার কাছে সত্যি বেদনাদায়ক, কষ্টদায়ক, যাচ্ছে এমনও কোনো সিরিয়াস কাজে, একটা গম্ভীর একটা বিষয়, সেই সময় এরকমভাবে হঠাৎ করে মজা কখনোই ভালো লাগতে নাও পারে। তাহলে সবাই কিন্তু ব্যাপারটাকে ভালোভাবে নেয় না, ভালো মনে নেয় না। ওই যে মাঝে মাঝে আমি কিছু প্র্যাঙ্ক ভিডিওগুলো দেখি, তোমরাও তো দেখবে হয়তো, ফেসবুকে ঢুকে দেয়, হ্যাঁ, ওই যে মুম্বাই দিল্লি প্র্যাঙ্ক করে কিন্তু, মানে হঠাৎ করে ধরো কোথাও পার্কে লোকজন বসে আছে, ঘুরছে বা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তার সঙ্গে মজা করা শুরু করে দিল, নানাভাবে তাকে এক অর্থে বিরক্ত করা শুরু করে দিল। যখন সে অতিরিক্ত বিরক্ত হয়ে যায়, তখন তারপর শেষে দেখে প্র্যাঙ্ক হচ্ছে। হয় না এরকম? দেখো, আমি তো দেখি, ভালোও লাগে, মজাও লাগে। মানুষকে বোকা বানাচ্ছে, মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলছে, হ্যারাসমেন্ট করছে। কিন্তু সবাই কি আর সব মুটে থাকে? যতই বলুক শেষে গিয়ে প্র্যাঙ্ক হচ্ছে, আপনি কিন্তু ক্যামেরাতে আছেন, ক্যামেরায় এমন আপনাকে দেখা যাচ্ছে, হ্যাঁ, আপনি কিন্তু রাগ করবেন না। ততক্ষণে কিন্তু মেজাজ বিগড়েই যায়, ততক্ষণে হয়তো মারধর শুরুই করে দেয়, ক্যামেরাটা আমরা ভেঙে ফেলার মতো অবস্থা। বিশেষ করে আমাদের বাংলাতে যদি হয়,
পশ্চিমবঙ্গে, তাহলে তো ওই দুদিনের মধ্যেই এই সমস্ত প্র্যাঙ্ক পার্টিকে একদম উড়িয়ে দেবে, এমনভাবে ধরে মারধর শুরু করে দেবে। প্র্যাঙ্ক করা, দাঁড়া আমি কোন মুডে আছি না আছি, হ্যাঁ প্র্যাঙ্ক করা আমার সঙ্গে, তো কে অধিকার দিয়েছে প্র্যাঙ্ক করার? নিজের পাবলিসিটির জন্য, নিজের প্রচারের জন্য, নিজের স্বার্থের জন্য প্র্যাঙ্ক করা, মানুষকে বোকা বানানো। অনেক সময় রাস্তাঘাটে ক্যামেরা নিয়ে তো মিডিয়াও নেমে পড়ে না, মাঝে মাঝে জিজ্ঞেস করতে আসে নানা বিষয় নিয়ে, টপিক নিয়ে, অনেকে কিন্তু বিরক্ত হয়ে এড়িয়ে যায়। কি হয় না এরকম? সবাইকে খুশি হয়। তাহলে কেউ কেউ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত, অবাক হয়েছে, হ্যাঁ বাবা বহুরূপী, আমি তো সত্যি সত্যি ভাবছিলাম, সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, চমৎকার পাগল সাজতে পেরেছে, একবারে বোঝা যাচ্ছে না সত্যিকারের পাগল। তাহলে কেউ আবার বেশ বিস্মিত, এই লাইনটাকে দাগ দাও তো, কেউ আবার বেশ বিস্মিত। আর প্রশ্ন লেখো, কে কেন বিস্মিত, বা কারা কেন বিস্মিত, বিস্মিত হয়েছে কেন, কারা কেন বিস্মিত? খুব চমৎকার পাগল সাজতে পেরেছে লোকটা, চমৎকার পাগল। হরিদার জীবনে এরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে, দাগ দাও লাইনটা। হরিদার জীবন এই রকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে, দাগ দাও। প্রশ্ন লেখো, হরিদার জীবনের বহু রূপের খেলাগুলি কি কি? বহু রূপের খেলাগুলো, এখানে যেগুলো উল্লেখ আছে, যে খেলাগুলো, সেগুলো লিখবে, বলে যাও কি কি খেলাগুলোর উল্লেখ আছে, বলো। উন্মাদ পাগল, উন্মাদ পাগল, রূপসী বাইজি, রূপসী বাইজি, পুলিশ, পুলিশ, বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, বোচকা কাঁধে, হ্যাঁ বোচকা মানে পুঁটলি, হ্যাঁ কাপড়ের পুঁটলি, থলি, বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, আর কাপালিক, কাপালিক, ফিরিঙ্গির কেরামিন, হ্যাঁ তার আগে তার বিশেষণটা যোগ করে দেবে, কি সাজ পোশাক, বাউলও তো আছে, হ্যাঁ বাউলও আছে, হ্যাট, হ্যাট, কোট, প্যান্টালুন পরা, প্যান্টালুন মানে প্যান্ট, সাহেবি পোশাক, সাহেবি প্যান্ট পরা, ফিরিঙ্গি কেরামিন সাহেব, আর পুলিশ, তারপরে কে আছে শেষে? বিরাগী সন্ন্যাসী, বিরাগী সন্ন্যাসী। তাহলে এই কথাগুলো আমাদের কমা কমা দিয়ে লিখে দিলেই হবে, যে হরিদার জীবনে এরকম বহু রূপের খেলা দেখিয়ে এরকম চলে যাচ্ছে, তাহলে হরিদা কি কি খেলা দেখায়, কি কি খেলা দেখিয়ে চলে যাচ্ছে। তো এইরকম বিভিন্ন সাজে, বহুরূপীর সাজে খেলা দেখায়, আনন্দ দেয়, মজা করে, এইভাবে চলে যাচ্ছে। এই শহরের প্রশ্নটা হচ্ছে, হরিদার জীবনের কোন কোন বহুরূপের খেলা দেখে চলে যাচ্ছে, বহুরূপের খেলাগুলো কি কি, বহুরূপের খেলাগুলো কি কি, কী ধরনের বহুরূপের খেলা? এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা, বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন, রীতিমতো চমৎকার, একবারে অবাক করে দেওয়ার মতো। যেমন এই যে চমৎকার একটা ঘটনার বর্ণনা দিতে চলেছে, যে সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলে উঠেছে, সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলে উঠেছে, সবেমাত্র সন্ধ্যের আলো রাস্তায় জ্বলছে শহরে। এইবার একটা সুন্দর একটা দৃশ্য, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে, দোকানে দোকানে লোকজন কেনাকাটাতে ব্যস্ত, লোকজন আসছে, ভিড় ভাট্টা, হ্যাঁ লোকজনের ব্যস্ততা আর মুখরতা, বেশ কথাবার্তা চলছে, জমে উঠেছে বাজার। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে, ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবে হঠাৎ করে কানে ঘুঙুরের মিষ্টি শব্দ এলে লোকজন তো ঘুরে তাকাবেই, শোনার চেষ্টা করবেই, দেখার চেষ্টা করবেই, কি করবে না? বিশেষ করে কারা? হ্যাঁ বিশেষ করে কারা? যারা শহরে নতুন, তোমার মুন্ডু, বিশেষ করে ছেলেরা বসে রয়েছে এখানে, ছেলেরা তো বেশি করে আগে ঘুরে তাকাবে। হ্যাঁ ঘুঙুরের শব্দ, ঘুঙুরের শব্দ মানে তো ছেলেরা ঘুঙুর পরেনি, তাহলে ঘুঙুরের শব্দ কানে আসছে, এত সুন্দর মিষ্টি, হ্যাঁ একটা ছন্দবদ্ধ শব্দ, তাহলে আগে কারা তাকাবে? এটা তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না।
মেয়েরাও তাকাবে, ছেলেরাও তাকাবে, ঘুঙুরের শব্দ আসছে, শব্দটা কি, কিসের ব্যাপার, কি বৃত্তান্ত দেখার জন্য কৌতূহলী হবে। কৌতূহল প্রবণতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। তাও আমি বলছি যে ঘুঙুরের মিষ্টি শব্দ শোনা মাত্রই আগে ছেলেদের তাকানোটা বেশি স্বাভাবিক মেয়েদের থেকে তুলনায়, আনুপাতিক হারে। কি অস্বীকার করার জায়গা আছে? ছেলেরা বলবে। কেউ কি হ্যাঁ বলবে? হ্যাঁ, সত্যি তাই। আমি বলে দিলাম সবার কথাটা। তো ঘুঙুরের মিষ্টি শব্দ, কেউ জিজ্ঞেস করছে মনে মনে আর কি, যে তার মানে আপনিও তাকান? হ্যাঁ তাকাই, স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নেই, তাকাতে তো হবে। কৌতূহল প্রবণতা আমাদের সবার মধ্যে আছে, আমরা কৌতূহলী, জানার চেষ্টা আমাদের সবারই। তোমরা বলছো না, স্বীকার করছো না, তাই তোমাদের মনের কথাটাও আমি বলে দিলাম যে ঘুঙুরের মিষ্টি শব্দ কোথা থেকে আসছে, কে যাচ্ছে? এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে, নাচতে নাচতে। দেখা যাচ্ছে আমি যে নাচ করছি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, কীভাবে নাচতে নাচতে যাবে? বাইজির নৃত্য, রাস্তাতে চলার যে ভঙ্গিটা, সেই ভঙ্গিটা, ছেলে বাইজি সেজেছে, ছেলে মেয়ে সেজেছে, একটা পুরুষ মেয়ে সেজেছে, বাইজি সেজেছে। তাহলে তার চলার ভঙ্গিটাকেও তাকে তো চেঞ্জ করতে হবে, নাকি সে পুরুষের ভঙ্গিতেই চলবে? কি মনে হয়? তাহলে সেই ভঙ্গিতেই যাচ্ছে। তাহলে রূপসী বাইজি বেশ নাচতে নাচতে চলে যাচ্ছে। রূপসী বাইজিকে ব্র্যাকেটে রাখো। ওই ঘুঙুরের শব্দ আর নাচের যে ছন্দ ভঙ্গিমা, তা দিয়ে সে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে, বড় বড় করে তাকিয়ে আছে, চোখ মার্বেল হয়ে যাওয়ার মতো। জ্ঞানচক্ষু গল্পের তপনের চোখ যেমন মার্বেল হয়ে গেছিল, এখানে শহরে নতুন আসা লোকেদের চোখ কি হয়ে গেছে, কেমন হয়ে গেছে? বড় বড় হয়ে গেছে, ফুটবলের মতো, মার্বেলের মতো নয়, আরও বড়, পুরো একবারে অবাক। তাহলে দুই চোখ বড় বড় করে অবাক হয়ে দেখছে, কারণ কোনো দিন দেখেনি, শহরে নতুন এসছে, তারা সত্যি সত্যি বাইজি ভেবে ফেলেছে। কিন্তু এই এলাকার যারা, তাদের মধ্যে অনেকেই জানে, দোকানদাররা তো এখানে প্রতিদিন ব্যবসা করছে, তারা চেনে হরিকে, তা দোকানদারদের অনেকেই জানে, চেনে। তাহলে যারা নতুন এসেছে তারা জানে না বলে অবাক হয়ে দেখছে, কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কাণ্ড, ডাক দাও। দোকানদার হেসে ফেলে, কিন্তু দোকানদার হেসে ফেলে, দাগ দাও। প্রশ্ন লেখো, দোকানদার কেন হেসে ফেলেছিল? দোকানদার কেন হেসে ফেলেছিল? তাহলে দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। হরির কাণ্ডতেও দাগ দাও, হরির কী কাণ্ড? তাহলে হরি যে রূপসী বাইজি সেজে পথে বের হচ্ছে বা বের হয়েছে, সেই কাণ্ড, মানুষকে অবাক করিয়ে দিতে, মানুষকে আনন্দ দিতে দোকানদার হেসে ফেলে, কারণ দোকানদার চিন্ত। তো দোকানদার যখন হেসে ফেলে হরির কাণ্ড বলে, তখন লোকজন যারা দাঁড়িয়ে আছে তারা বুঝতেই পারলো যে এটা একটা বহুরূপী। সবাই অবাক হয়ে গেছে, হ্যাঁ এটা একটা বহুরূপী নাকি? বোঝো অবস্থা, আমরা আবার কি সত্যিকারের বাইজি ভাবছিলাম। কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, কেউ কেউ তো মুগ্ধ হয়ে তাকিয়েছিল অত্যন্ত মুগ্ধ হয়ে, অবাক হয়ে, মানে চোখের পলক পড়ছে না এমনভাবে তাকিয়েছিল। কি সুন্দর বাইজি, কি সুন্দর রূপসী বাইজি, অবাক হয়ে তাকিয়েছিল। যখন সত্যিটা জানতে পারলো তখন কি ভাবলো, হায় রে, কার দিকে তাকিয়েছিলাম, কাকে দেখে কি ভাবছিলাম। তাহলে মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়। আর যেন বেশ একটু হতাশ স্বরেই প্রশ্ন করে ওঠে, একটু হতাশ হয়েছে। যদি না জানতে পারতো বোধহয় ভালোই হতো। না জানলে তারা যে ভাবনাটাতেই ভাবছে, সেই ভাবনাতেই তারা একটু আনন্দই পেত। তাই এখন সেই আনন্দ মাটি হয়ে যায়, হতাশ হয় তারা, হতাশ হয়ে প্রশ্ন করে ওঠে। হতাশ হয়ে কী প্রশ্ন করবে? হ্যাঁ এটা একটা বহুরূপী নাকি, এটাই করবে। তো ডাক দাও। আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। প্রশ্ন লেখো, কারা হতাশ হয়েছিল, কারা কেন হতাশ হয়েছিল?
কারা কেন হতাশ হয়েছিল লিখেছো? হ্যাঁ স্যার। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। বলো, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল? 8 টাকা 10 আনা। ওটাকে ব্র্যাকেটে রাখো, ওটাকে ব্র্যাকেটে রাখো। 8 টাকা 10 আনা, এটাকে ব্র্যাকেটে রাখো। 8 টাকা 10 আনা। 10 আনা মানে 1 টাকাকে কত আনা কম? 6 আনা। 16 আনা 1 টাকা, তাহলে ওই প্রায় 8 টাকা 10 আনা মানে প্রায় 9 টাকার মতো। কিন্তু যা আছে একদম নির্দিষ্ট করে সেটাই লিখতে হবে। 8 টাকা 10 আনা বেশ ভালোই ইনকাম হয়েছিল। যেখানে অন্যান্য সময় বড়জোর 1 আনা কি 2 আনা বকশিস পায়, সেদিন 8 টাকা 10 আনা। তার মানে অনেক 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 পেয়ে গেছে, অনেক 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 দিন চলে যাবে। ভালো, আমরাও দেখেছিলাম। আমরা মানে কারা? গল্পকথকরা। গল্পকথক আর তার 2 বন্ধু। অনাদি ভবতোষ। হ্যাঁ, দাগ দাও, অনাদি ভবতোষ, এই লাইনটা দাগ দাও। আমরাও দেখেছিলাম। কারা কি দেখেছিল? তাহলে গল্পকথক এবং তার 2 বন্ধু অনাদি ও ভবতোষ দেখেছিল যে সেই দৃশ্যটা হরিদা কী করছে না, রূপসী বাইজির সাজে এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে। এক একটা দোকানে গিয়ে সামনে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে গিয়ে দিচ্ছে। মুচকি হেসে, একটু হালকা হাসি, আলতো হাসি, মিষ্টি হাসি, মুচকি হাসি হেসে দোকানদারকে চোখ টিপলো। চোখ টেপা মানে কি? ইশারা করছে। হ্যাঁ, ইশারা করলো, চুপি ইশারে ইশারা করলো। সবাইকে না জানিয়ে, সবাই যাতে জানতে না পারে তার জন্য চোখের মাধ্যমে ইঙ্গিত করা, ইশারা করা, চোখ টিপে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা। তাহলে দোকানদারকে চোখ টিপে কী ইশারা করলো বাইজি, মানে হরিদা কী ইশারা করলো? হ্যাঁ, এই বলবে না, হ্যাঁ বলো না। এই যে পাশাপাশি যে খরিদ্দাররা দাঁড়িয়ে রয়েছে, কাস্টমাররা দাঁড়িয়ে রয়েছে, তারা দেখুক। তুমি বলে দিলে তো তারা আবার বুঝে যাবে না। তার চোখ টিপে ইশারা করে দিল। সত্যি সত্যি তুমি আমাকে রূপসী বাইজি ভেবেই তুমি আমার ফুল সাজিতে যে টাকা পয়সা দিচ্ছ সেটা কিন্তু তুমি বুঝতে দিও না, সেটা সত্যি সত্যি ওরা বুঝুক। তাহলে একটা ফুলের সাজি এগিয়ে দিচ্ছে। ফুল সাজিকে ব্র্যাকেটে রাখো, ফুল সাজিকে ব্র্যাকেটে রাখো। ফুলের সাজি, ফুল তুলে যে সাজিতে রাখা হয় ফুল সাজি, ওই ফুল সাজি নিয়ে বেরিয়েছে, ওটাতেই পয়সা নিচ্ছে। দোকানদারও হেসে ফেলে, দোকানদারকে চোখ টিপে বুঝিয়ে দিচ্ছে যে যাতে বুঝতে না দেয়। কিন্তু দোকানদার আর সামলাতে পারেনি, দোকানদার সত্যি সত্যি হেসে ফেলেছে। তো হেসে ফেলে আর একটা সিকি তুলে দিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দেয়। সিকি, সিকি মানে কি? 4 আনা। 4 আনা। সিকি মানে 4 আনা। এখন আর সিকি কেউ নেয়? 4 আনা 25 পয়সা না, 50 পয়সাও তেমন নিতে যায় না, নেয়ই না এদিকে সেই অর্থ। তাহলে 50 পয়সা নেয়, আর কই 50 পয়সা নেয় না এখানে। তাহলে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দেয় একটা সিকি। সিকিকে ব্র্যাকেটে রাখো। তাহলে কোনো দিন বাউল সেজে, কোনো দিন কাপালিক সেজে, কখনো বোঁচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা সেজে। কাবুলিওয়ালা, সেই যে আরবের কাবুলিওয়ালারা, হ্যাঁ, আফগানিস্তান থেকে আসা, আরবদের থেকে আসা কাবুলিওয়ালাদের বোঁচকায়, পুঁটলিতে, ঝুলিতে কী থাকে? কী থাকে? শুকনো ফল। শুকনো ফল, পেস্তা, কিশমিশ, বাদাম, আখরোট, বিভিন্ন শুকনো ফল টল কাবুলিওয়ালারা বিক্রি করে। কলকাতাতে প্রচুর আছে। তাহলে কখনো বোঁচকা কাঁধে, একটা পুঁটলি কাঁধে, কাপড়ের পুঁটলি, বুড়ো কাবুলিওয়ালা রয়েছে। কোনো দিন কাপালিক সেজে বেরোচ্ছে, কোনো দিন আবার বাউল সেজে বেরোচ্ছে। এগুলোকে ব্র্যাকেটে রাখতে হবে, নামগুলোকে, চরিত্রগুলোকে। বাউলকে ব্র্যাকেটে, কাপালিককে ব্র্যাকেটে, মোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালাকে ব্র্যাকেটে। কখনো হ্যাট, কোট, পেন্টলুন মানে প্যান্ট, সাহেবি প্যান্ট পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। ফিরিঙ্গি ইংরেজ, কেরামিন সাহেব সেজে বেরিয়ে পড়েছে। নাম কেরামিন সাহেব, ব্র্যাকেটে রাখো। হ্যাট, কোট, পেন্টলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেবকে ব্র্যাকেটে রাখো। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন হরিদা। দয়ালবাবুর লিচু বাগানের বিরুদ্ধে, দয়ালবাবুর লিচু বাগানের মধ্যে। তো দয়ালবাবুর লিচু বাগানকে ব্র্যাকেটে রাখো।
দয়ালবাবুর লিচু বাগান, এই লিচু বাগানে দাঁড়িয়ে রয়েছে। তার মানে লিচু বাগানে কেন দাঁড়িয়ে রয়েছে? লিচু বাগানে কিছু একটা ঘটাতে যাচ্ছে কাণ্ড। তাহলে সেই লিচু বাগানে যে কাণ্ডটা ঘটাতে তিনি চলেছেন তার আগে নিশ্চয়ই কখনো কখনো তিনি এটাকে ওয়াচ করেছেন, এটাকে পর্যবেক্ষণ করেছেন, ভালো করে দেখেছেন যে এখানে কিন্তু একটা বহুরূপীর সাজে উপস্থিত হয়ে একটা খেল দেখানো যেতেই পারে। তাহলে একবার পুলিশ সেজে পুলিশকে ব্র্যাকেটে রাখবে, দয়ালবাবুর লিচু বাগান, দয়ালবাবুকেও ব্র্যাকেটে রাখবে, লিচু বাগানকেও ব্র্যাকেটে রাখবে। তাহলে কার লিচু বাগান? দয়ালবাবুর। হ্যাঁ, দয়ালবাবুর লিচু বাগান। এই লিচু বাগানটা খেয়াল রাখবে, আবার আম বাগান কলা বাগান যেন না হয়ে যায়। দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে আছে। বাস, স্কুলের 4টে ছেলে যেই ঢুকলো ধরেছে খপ করে। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, স্কুলের 4টে ছেলেকে ব্র্যাকেটে রাখো। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ব্র্যাকেটে রাখো স্কুলের 4টে ছেলেকে। আর দাগ দাও লাইনটা, স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। প্রশ্ন লেখো, কে কেন স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন? তাহলে বহুরূপী হরিদা পুলিশের সাহায্যে স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন কারণ তিনি বোঝাতে চেয়েছিলেন যে 4টে ছেলে চুরি করছে, অন্যায় করছে। তার মানে দেখো, বহুরূপী সাজে তিনি কিন্তু একটা বড় শিক্ষার কাজও করছেন, শিক্ষা দিচ্ছেন। কিন্তু দেখো, ছেলেগুলো কিন্তু রীতিমতো শিক্ষা পেয়ে যাবে যে চুরি করা অন্যায়। কেউ হয়তো তাদেরকে বোঝায়নি, বা হয়তো কেউ হয়তো সেই অর্থে দেখেনি, কারোর চোখে পড়েনি, কিন্তু হরিদা দেখতে পেয়ে একবারে রীতিমতো শায়েস্তা করছে। 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। তাহলে কখন ভয় পাবে? ছেলেগুলো যদি সত্যিকার পুলিশ বলে ভাবে তবেই তো ভয় পাবে, নাকি? হ্যাঁ স্যার। তাহলে সত্যিকার পুলিশ বলেই ভেবেছে, আর ভয় কেঁদে ফেলেছিল ছেলেগুলো। দাগ দাও, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। প্রশ্ন লেখো, কোন ছেলেগুলি কেন ভয় পেয়েছিল? তাহলে হরিদাকে সত্যিকারের পুলিশ ভেবেই ভয় পেয়ে গিয়েছিল। তারা ভেবেছিল বোধহয় তাদেরকে থানায় ধরে নিয়ে যাবে। তারা ভেবেছিল হয়তো বাড়ির লোক, মাস্টারমশাইরা, স্কুলের লোক, মাস্টারমশাইরা সবাই জেনে যাবে। একটা ভয়, লজ্জা, অপরাধ বোধ কেঁদে ফেলেছে। আর স্কুলের মাস্টার এসে ছাড়েইনি, ডাক তোদের মাস্টারমশাইকে, যতক্ষণ না মাস্টারমশাই আসবে ততক্ষণ তোদের ছাড়া হবে না। স্কুলের যে ইউনিফর্ম, স্কুলের ড্রেসে তোরা স্কুলের সময়ে লিচু বাগানে ঢুকেছিস, দাঁড়া, চুরি করতে আবার। মাস্টারমশাইকে ডাক দেখি। মাস্টারমশাই এলেন। স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। ছাত্র দোষ করেছে, ছাত্র ভুল করেছে, ছাত্র অপরাধ করেছে, তাহলে তার যে দায়ভার কার উপরে বর্তায়? মাস্টারমশাইয়ের উপরে, দিদিমণিদের উপরে, টিচারদের উপরে। স্কুল ড্রেসে রয়েছে, স্কুল চলাকালীন নির্ঘাত, স্কুল ফাঁকি দিয়ে লিচু বাগানে ঢুকে চুরি করছে, এটা তো দায়টা নিতেই হবে। তাই মাস্টারমশাই এসে পুলিশের কাছে ক্ষমা টমা চেয়েছে, ছাত্রদের হয়ে ভুল হয়ে গেছে, আমরা ক্ষমা চাইছি, ক্ষমা করে দিন, মাফ করে দিন। ওরা ছাত্র, কম বয়সী বাচ্চা ছেলেপুলে, কিছু বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে। কিন্তু মাস্টারমশাই এত অনুরোধ করছেন কেন? কেন? কারণ তিনি তাকে সত্যি পুলিশ বলে ভেবেছে, তাই এত অনুরোধ করছে, না হলে তো থাপ্পড় দিত। যাই হোক, তো নকল পুলিশের কাছে অনুরোধ করে তাদেরকে ছাড়িয়ে নিয়েছিলেন মাস্টারমশাই। কত আনা ঘুষ দিয়ে? 8 আনা। 8 আনাকে ব্র্যাকেটে রাখো। এর আগে আলোচনা করেছিলাম, 8 আনা ঘুষ দিয়েছিল। আচ্ছা, ঘুষ না দিলে কি হতো? ছাড়তো না। ঘুষ না দিলে আর কি হতো? ঘুষ না দিলে আর কি হতো? পুলিশ মনে হতো না। হ্যাঁ, তাহলে এই যে একটা বদ্ধমূল ধারণা ছিল, এখনও অনেকের মধ্যে আছে যে কিছু পুলিশ ঘুষ নেয়, ঘুষ না নিয়ে খুব সহজে ছেড়ে দিচ্ছে। তার মানে কোথাও না কোথাও কারোর না কারোর মধ্যে একটা সন্দেহ তৈরি হয়ে যায়, ঘুষ না নিয়েছেন। ভালো পুলিশও আছে, এত ভালো পুলিশ হয়, মানে আসলে ওই একটা
ধারণা কোথাও না কোথাও থেকে গেছে অনেকের মধ্যে, সেই কারণে এখনও পর্যন্ত অনেকে যেন সন্দেহ করে, কিন্তু সত্যিকারের পুলিশ তো আছেই। আর এখানে যে সময়কার কথা বলা হয়েছে সেই সময় দাঁড়িয়ে যদি হরিদা ঘুষ না নিত তাহলে হয়তো কোথাও না কোথাও মাস্টারমশাইয়ের মনের মধ্যেও একটা সন্দেহ জাগতো, আচ্ছা এ কি সত্যিকারের পুলিশ। তার মানে ব্যাপারটা বুঝতে হবে সেই সময় পুলিশের ঘুষ নেওয়ার ব্যাপারটা একটু বেশি ছিল মনে হয়। যাই হোক, সত্যিকারের পুলিশ সেজে হরিদা ঘুষ নিয়েছে বলেই বোধ হয় হরিদাকে সত্যিকারের পুলিশ বলে মনে হয়েছে। 8 আনা ঘুষ নিয়ে তবে গিয়ে ছেড়েছে। পরদিন মাস্টারমশাই জেনে গিয়েছিলেন, বুঝতে পেরেছিলেন। পরদিন অবশ্য মাস্টারমশাইয়ের স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি যে কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন। কাকে 8 আনা ঘুষ দিয়েছিল মাস্টারমশাই কি জানলো পরদিন? হরিদাকে, বহুরূপী হরিদাকে। দাগ দাও। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকেনি, এটা দাগ দাও। প্রশ্ন লেখো, পরদিন স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি, কি জানতে বাকি থাকেনি? স্কুলের মাস্টারমশাইয়ের কি জানতে বাকি থাকেনি? তাহলে মাস্টারমশাই জানতে বাকি থাকেনি যে মাস্টারমশাই কাকে 8 আনা ঘুষ দিয়েছিলেন, সত্যিকারের পুলিশকে নয়, হরিকে, বহুরূপী হরিকে। তাতে মাস্টারমশাই একটু রাগও করেননি, একটুও রাগ করেননি মাস্টারমশাই। দাগ দাও। প্রশ্ন লেখো, মাস্টারমশাই কেন একটুও রাগ করেননি? তাহলে বলো, মাস্টারমশাই কেন রাগ করেননি মনে হয়, কেন মনে হয়? কারণ তিনি নিজে হরিকে চিনতেই পারেনি, এই গুণটার উপরে হরির প্রশংসা করেন। হ্যাঁ, আসলে তিনি ভেবেছিলেন যে হরি এত নিখুঁত সাজ পোশাক আর অভিনয় দিয়ে মাস্টারমশাইকেও বিভ্রান্ত করতে পেরেছে, তার মানে সেটা তার প্রতিভা, ওটাই তার সৃজনশীলতা, ওটাই তার ট্যালেন্ট। তার মানে ও কিন্তু ভালো গুণের অধিকারী। এই জন্য কিন্তু রাগ করেনি, বরং মনে মনে হয়তো খুশি হয়েছে। হ্যাঁ, গিয়েছে আমার 8 আনা, বরং একটু তারিফ করেছে, খুশি হয়েছে, প্রশংসা করেছে, তারিফ করেছে। তারিফ করে কি বলেছে? দাগ দাও। বরং একটু তারিফই করলেন, দাগ দাও। প্রশ্ন লেখো, কে, কার, কেন তারিফ করেছিলেন? তাহলে স্কুলের মাস্টারমশাই তারিফ করেছিলেন বহুরূপী হরিদার পুলিশের সাজে, কারণ তার মনে হয়েছিল যে একেবারে সত্যিকারের পুলিশ সাজতে পেরেছিল নিখুঁতভাবে। মাস্টারমশাইয়ের মতো বুদ্ধিদীপ্ত চোখও, মাস্টারমশাইয়ের বুদ্ধিদীপ্ত চোখও কিন্তু ধরতে পারেনি। আজ কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না। আজ এখন মানে হরিদার ঘরে হরিদাকে বলার পরে, হরিদাকে জানানোর পরে, ওই যে জগদীশবাবুর বাড়িতে একজন বিরাগী সন্ন্যাসী এসেছিল, না শুধু সন্ন্যাসী এসেছিল, কিভাবে পায়ের ধুলো নিয়েছিলেন জগদীশবাবু, সেগুলো সব জানার পরে হরিদা তো চুপ করে গিয়েছিল, গম্ভীর হয়ে গিয়েছিল। তাহলে আজ এখন ঠিক আমরা বুঝতে পারছি না, আমরা এখন কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না যে হরিদা তো গম্ভীর হয়ে কী ভাবছেন। দাগ দাও। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না, এটা দাগ দাও। প্রশ্ন লেখো, কারা কি বুঝতে পারছেন না? কারা? তাহলে গল্পকথক আর তার 2 বন্ধু অনাদি ভবতোষ, এরা বুঝতে পারছে না যে হরিদা ঠিক গম্ভীর হয়ে কী ভাবছেন, এটা বুঝতে পারছে না। আর আমরা কিন্তু বুঝতে পারছি গম্ভীর হয়ে কী ভাবছিলেন। হরিদা এত গম্ভীর হয়ে কী ভাবছেন, এটা দাগ দাও। আলাদা করে এই অংশটা দাগ দাও। হরিদা এত গম্ভীর হয়ে কী ভাবছেন? প্রশ্ন লেখো, হরিদা এত গম্ভীর হয়ে কী ভাবছিলেন? বলো, কী ভাবছিলেন হরিদা, বলো। তিনি জগদীশবাবুর বাড়িতে বহুরূপী সন্ন্যাসী সেজে যেতে চাচ্ছেন। বহুরূপীর কোন সাজে জগদীশবাবুর বাড়িতে যাবেন ভাবছেন গম্ভীর হয়ে। আচ্ছা, লোকটা ধার্মিক, ধর্মভীরু, ধর্মের প্রতি দুর্বলতা আছে, তাহলে আমাকে এমন একটা সাজে যেতে হবে, এমন একটা বহুরূপীর সাজ নিয়ে যেতে হবে যাতে উনার ওই দুর্বলতাটাকে কাজে লাগাতে পারি। নিশ্চয়ই এরকম ভাববে কি, তাই তো? এবং এমনভাবে ওনাকে দুর্বল করে দিতে হবে যাতে আমি বেশ মোটা মতো কিছু আদায় করতে পারি, ওনার কাছ থেকে বেশ বিশাল অঙ্কের টাকা উপার্জন করতে পারি, যাতে ওনার মনে হবে না যে ওনার কাছ থেকে জোর করে নিলাম, যেন ওনার মনে হবে উনি যেন স্বেচ্ছায় দিলেন। তাহলে এগুলো গম্ভীর হয়ে ভাবছে, এবং
এই পৃষ্ঠার শেষের দিকে আছে যে তার বক্তব্যে উঠে এসেছিল, তিনি কি বলছিলেন, এবার মারিত গন্ডার আর লুঠিত ভাণ্ডার। এবারে মারিত গন্ডার, মারবো তো ছোঁচো ইঁদুর মারবো না, হ্যাঁ ছোঁচো ইঁদুর বিড়াল মারবো না, কাকে মারবো, গন্ডার, বক ভাল্লুক গন্ডার হাতি, বিশাল বড় বড় শিকার যদি করতে হয় বিশাল বড় বড় পশু শিকার করব। ওই সব ইঁদুর মেরে ছুঁচো মেরে হাত গন্ধ করবো না, কথা আছে না প্রবাদ, ছুঁচো মেরে হাত গন্ধ করা। ছুঁচো মেরে হাত গন্ধ করা মানে সামান্য তুচ্ছ একটা ব্যাপার, সাধারণ অতি সাধারণ সামান্য ব্যাপার আমরা করবই না। যদি কিছু করতে হয় একটা ধামাকা বিশাল বড় একটা হুলুস তুলুস পাকিয়ে দেবো। বাঘ সিংহ ভাল্লুক গন্ডার মারবো। গন্ডার মানে শুধু গন্ডার অর্থে না, বড় বড় জীবজন্তু মারা, শিকার করা। আর লুঠিত ভাণ্ডার, লুটবো তো ছোটোখাটো না, ভাণ্ডার লুটবো। কার ভাণ্ডার, কি ভাণ্ডার, রাজভাণ্ডার, রাজভাড়ার, রাজ্যের রাজার ভাণ্ডার লুট করব, মানে বিপুল 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 লুট করব। তাহলে হরিদা এত গম্ভীর হয়ে কী ভাবছে সেটা আমরা বুঝতে পারলাম। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো নতুন কোনো মতলব ছটপট করে উঠেছে? হ্যাঁ, মাথার মধ্যে কোনো মতলব, নতুন কোনো মতলব, নতুন কোনো বুদ্ধি, নতুন কোনো পরিকল্পনা ছটপট করছে। দাগ দাও লাইনটা, লাইনটা দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে 3 লেখো। এটা সপ্রসঙ্গ, সপ্রসঙ্গ, প্রসঙ্গ লিখে উত্তর লিখতে হবে। এটার প্রশ্ন লেখো, সন্ন্যাসীর কোন গল্প? সন্ন্যাসীর গল্প শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটপট করে উঠেছে? প্রশ্ন, সন্ন্যাসীর কোন গল্প? প্রশ্ন মার্ক প্রশ্ন চিহ্ন দিয়ে পাশে আর একটা প্রশ্ন লেখো। হরিদার মাথার মধ্যে নতুন কোন মতলব ছটপট করছিল? নতুন মতলবটি কি? নাম্বার 1 যোগ 2 প্রসঙ্গ সহ লিখতে হবে। সন্ন্যাসীর কোন গল্প, এটা 1 নাম্বারের। আর হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব, এটা 2 নাম্বারের। তাহলে মতলবটা আলোচনা করে দিলাম, আর সন্ন্যাসীর গল্পটা আগেই আলোচনা করা হয়েছে। লেখা যাবে? হ্যাঁ স্যার। তাহলে গল্পকথক এবং তার বন্ধুরা ভাবছে, আচ্ছা হরিদার মাথার মধ্যে কি নতুন কোনো মতলব ছটপট করছে আমাদের গল্পটা শুনে? ঠিকই, আমাদের সন্দেহ নেই। হ্যাঁ ঠিকই, ওই গল্প শুনেই মাথার মধ্যে একটা কোনো মতলব ছটপট করছে। দাগ দাও, আমাদের সন্দেহ মিথ্যে নয়, দাগ দাও। প্রশ্ন লেখো, কাদের কোন সন্দেহ মিথ্যে নয়? তারা কি সন্দেহ করেছিল? কাদের কোন সন্দেহ মিথ্যে নয় বা কারা কি সন্দেহ করেছিল? তাহলে গল্পকথক এবং তার 2 বন্ধু অনাদিভাবত সন্দেহ করেছিল যে তাদের সন্ন্যাসীর গল্পটা শোনার পর ওনার মাথার মধ্যে, হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটপট করছে। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। জবর খেলা, জবর, একবার জবর খেলা, একদম জমে, হ্যাঁ দারুণ মজাদার খেলা দেখাবো। ডাক দাও, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। প্রশ্ন লেখো, কে কাদের কোন জবর খেলা দেখিয়েছিল? স্টার মার্ক দিয়ে 3ও লিখে রাখো। এটাও 1 যোগ 2 এর প্রশ্ন। কে কাদের কি জবর খেলা দেখিয়েছিল? তাহলে এই জবর খেলা হচ্ছে, হরিদা বিরাগী সন্ন্যাসীর বেশে বহুরূপীর সাজে পৌঁছেছিল জগদীশবাবুর বাড়িতে তার কাছ থেকে মোটা মতো আদায় করার জন্য। কিন্তু শেষ মুহূর্তে কি মোটা মতো আদায় করে নিয়ে এসেছিল? না। কেন নিয়ে আসেনি পরে আবার আলোচনা করব। তাহলে একটা জবর খেলা দেখাবো, কিন্তু গল্পকথক আর বন্ধুরা বলছে যে আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের খেলা দেখিয়ে লাভ কি? খেলা দেখালে যারা খেলা দেখবে তারা তো আপনাকে কিছু পয়সা দেবে, কিছু বকশিস দেবে যাতে আপনার উপার্জন হয়। তো আমাদের খেলা দেখিয়ে কী লাভ? কারণ আমাদের খেলা দেখালে আমরা তো একটা পয়সাও দিতে পারবো না, আমরাও তো উপার্জনহীন, তাই না? তাহলে আমাদের দেখিয়ে আপনার কি লাভ হরিদা? দাগ দাও, প্রশ্ন লেখো, কাদের খেলা দেখিয়ে কেন কোনো লাভ নেই? কাদের খেলা দেখিয়ে হরিদার কেন কোনো লাভ নেই? তাহলে আমাদের খেলা দেখিয়ে আপনার কি লাভ? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। একটা সিগারেট বড়জোর পাবেন আমাদের কাছ থেকে, বেশি কিছু পাবেন না। ওরা সিগারেট খায় তাই ওদের কাছে সিগারেট আছে, বড়জোর একটা সিগারেট, তাও আবার অনেক কষ্টে ধার বাকি করে, হ্যাঁ অনেক
কষ্টে জোগাড় করে। তা আমাদের কাছ থেকে কী পাবেন? বড় জোর একটা সিগারেট, ব্যাগে রাখো একটা সিগারেট। হরিদা বলছে না ঠিক তোমাদের দেখাবো না, ঠিক দেখাবো না, তবে আমি বলছি তোমরা সেখানে থেকো, সেখানে থেকো, যেখানে থাকতে বলছি সেখানে থেকো, তাহলে দেখতে পাবে আমি কি করতে যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। সেটার সাক্ষী হতে গেলে তোমাদের সেখানে থাকতে হবে, আমি বলছি তোমরা থেকো। হরিদা বলছে যে তিনি গিয়ে খেলা দেখাবেন, যেখানে দেখাবেন সেখানে যেন গল্পকথক আর তার বন্ধুরা থাকে। তো তারা জিজ্ঞেস করছে কোথায়? হরিদা বলছে আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। এটা দাগ দাও, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। প্রশ্ন লেখো, জগদীশবাবুকে জগদীশবাবুর বাড়িতে কি ঘটেছিল? আজ সন্ধ্যায় কি ঘটেছিল? এটাও 1+2 3 নাম্বারের জন্য স্টার মার্ক দিয়ে রাখো। তাহলে জগদীশবাবু কে 1 নাম্বারের? জগদীশবাবুর বাড়িতে আজ সন্ধ্যায় কি ঘটেছিল? ওই যে বিরাগী সন্ন্যাসীর বেশে যে গিয়ে খেলা দেখিয়েছিল সেটাই লিখতে হবে, পরের থেকে আসবে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? জগদীশবাবুর বাড়িতে খেলা দেখার জন্য আপনার উৎসাহ জেগে উঠলো কেন? কেন কী হয়েছে? দাগ দাও এই লাইনটাও, জগদীশবাবুর বাড়িতে পুরো লাইনটাই দাগ দাও। হঠাৎ থেকে জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্যে আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? প্রশ্ন লেখো। কার কেন জগদীশবাবুর বাড়িতে খেলা দেখানোর জন্য উৎসাহ জেগে উঠেছিল? কার কেন? 1+2, এটাও 3 নাম্বারে স্টার দিয়ে 3 লেখো। কার কেন জগদীশবাবুর বাড়িতে খেলা দেখানোর জন্য উৎসাহ জেগে উঠেছিল? কার কেন? তাহলে উৎসাহ কেন জেগে উঠেছিল সেটা কিন্তু আলাদা করে একটু আগে বুঝিয়ে দিয়েছি, ওই যে ওইটাকে ব্যাখ্যা করতে হবে। এবার মারিত গন্ডার লুঠিত ভাণ্ডার, মানে তার যে অভাব দারিদ্র আর সহ্য হচ্ছে না ওটাকে ব্যাখ্যা করতে হবে, মোটা মতো আদায় করতে চান। হরিদা হাসেন, হরিদা হেসে বলছে মোটা মতন কিছু আদায় করে নেব, বুঝলে তো? মোটা মতন আমাকে আদায় করতে হবে, অনেকটা টাকা। এই অভাব দারিদ্র আর ভালো লাগছে না, সহ্য হচ্ছে না। হ্যাঁ, বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। রূপ ধরে এত সাজগোজ করে খেলা দেখিয়ে অভিনয় করে ঘুরে বেড়াচ্ছি সারা দিন ধরে ঘুরে বেরিয়েও বড় জোর 2 থেকে 3 টাকা। তাতে কি আর আমার একার সারা সপ্তাহ চলেই না। একবার বাইজি সেজে অবশ্যই বেশ কিছু পাওয়া গিয়েছিল, বেশ কিছু বেশি পাওয়া গিয়েছিল। বলো বাইজি সেজে কত বেশি পাওয়া গিয়েছিল? কত টাকা? 8 টাকা 10 আনা। হ্যাঁ, 8 টাকা 10 আনা বেশি পাওয়া গিয়েছিল। কিন্তু ওতেই বা আর কী হবে বলো? ওইটুকুতেই বা কী হবে? ওটুকুতে আমার চলে না। ঠিক বলেছেন হরিদা, ঠিক বলেছেন। মানে আপনার তো সামান্য টাকাতে হয়ই না, চলেই না। দাগ দাও, ঠিক বলেছেন হরিদা। প্রশ্ন লেখো, হরিদা কি বলেছিল, বা হরিদার কোন বলা কথাটা ঠিক, কোন কথাটা ঠিক? তাহলে হরিদা যে বলেছিল তার চলেই না সামান্য রোজগারে, সেটা ঠিক। সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হয়। বড়জোর একটা দিন, আমি বলেছিলাম বড় জোর ম্যাক্সিমাম, বড়জোর একটা দিন মানে কোনো সপ্তাহে কি বের হয় কি হয় না? এটাই তো বোঝা যাচ্ছে। বড়জোর একদিন মানে কোনো সপ্তাহে হয়তো বেরও হয় না। তাহলে তাতে কতটুকু আর উপার্জন হবে? কিন্তু তাতে 7 দিনের, সপ্তাহে বড়জোর একদিন বেরোলো, তারপরে আবার 7 দিন পরে একদিন বেরোবে হয়তো। তাতে 7 দিনের ওই উপার্জনে, একদিনের উপার্জনে কোনো দিন কম, কোনো দিন বেশি, কোনো দিন একদম সামান্য, একেবারে সামান্য। তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। ঠিকই বলেছে তাই হরিদা। হরি বলেন না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়। আমি খেলা দেখিয়ে তারপরে কাঙালের মতো দরিদ্র অভাবী মানুষের মতো ভিখারির মতো আমি হাত পেতে মানুষের কাছে দয়া নিই। যে যা পারে আমাকে যেন দয়া করে ভিক্ষা দেয়, সেইটুকুতে আমি চেষ্টা করি নিজের পেট ভরানোর। না না, আর আমি কাঙালের মতো বকশিস নেব না। আমারও তো একটা পারিশ্রমিক আছে, এত সুন্দর খেলা দেখাই, সাজ পোশাক করি, তো সেইটুকু পারিশ্রমিক আমি এবারে আদায় করে নেব। এবার মারিত গন্ডার লুঠিত ভাণ্ডার, দাগ দাও, দাগ দাও। প্রশ্ন লেখো, প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো। কি বলতে চাইছে লিখতে হবে। 1+2 প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে কোন প্রসঙ্গে বলেছে? যে হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়ে খেলা দেখাবে, সেই প্রসঙ্গে বলেছে। এবং এটাও লিখতে পারো যে হরিদা তার অভাব দারিদ্র্যের কথা আলোচনার প্রসঙ্গেই বলেছে, অভাব দারিদ্র্য সহ্য হয় না সেই প্রসঙ্গেই বলেছে। তাহলে এবার মারিত গন্ডার লুঠিত ভাণ্ডার ব্যাখ্যা তো করেই দিলাম। গন্ডার মানে বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া,
গন্ডার মানে বড় বড় জীবজন্তু শিকার করার কথা বলা হয়েছে। শিকার যখন করব, শিকারী বিশাল বড় বড় জীবজন্তু শিকার করবে, ওই ছুঁচো মেরে হাত বন্ধ করবে না, মানে সামান্য নয়, দেখিয়ে দেবে তার ক্ষমতা। আর লুণ্ঠন যদি করে তাহলে ছোটোখাটো লুট নয়, একবারে ভাণ্ডার, রাজ ভাণ্ডার, রাজ সম্পদ লুট করবে, মানে বিশাল কিছু করবে একসাথে। একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। একবারে যা ঝেলে নেব একদম কেড়ে নেব, আদায় করে নেব, তাতে আমার সারা বছর চলে যাবে। হ্যাঁ, সারা বছরের উপার্জন করে নেওয়ার জন্য পরিকল্পনা করলো। হ্যাঁ, জগদীশবাবুর মতো বড় লোক, তাকে যদি তার দুর্বলতায় আঘাত করা যায়, দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তার কাছ থেকে উপার্জন করা যায়, মোটামতোই আদায় করতে পারবে। বুঝেই গিয়েছিল। এর আগে সন্ন্যাসী কিন্তু ভালো মতো আদায় করে নিয়ে গেছে। এর আগে যে সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকতো, জগদীশবাবুর কাছ থেকে কী নিয়ে গেছে? সোনার বোর্ড লাগানো খড়ম আর 100 টাকার নোট। সোনার বোল লাগানো খড়ম আর 100 টাকার নোট, ভালোই দিয়ে। সেই সময় 100 টাকা অনেক টাকা। কিন্তু সে কি করে সম্ভব? দাগ দাও। কিন্তু সে কি করে সম্ভব? দাগ দাও। প্রশ্ন লেখো, কোনটি কি করে সম্ভব নয়? মানে এখানে কথকের কাছে কোনটি সম্ভব নয় বলে মনে হয়েছে, কেন সম্ভব নয়? তাহলে কোনটি কেন সম্ভব নয়? তাহলে জগদীশবাবুর কাছ থেকে মোটা মতো আদায় করে নেওয়া সম্ভব নয়, কারণ জগদীশবাবু কেমন ধরনের লোক? খুব সহজে মোটা মতো দেবে না। কেমন ধরনের লোক? খুব কৃপণ লোক, কিপটে হাড় কিপটে, এত কঞ্জুস। ধনী মানুষ ঠিকই, জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু ধনী হলেও কিপটে, তার হাত দিয়ে 1-2 টাকাও বলে না। তাহলে হরিদা কি করে এই কাজটাকে সম্ভব করবে? হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? বৈরাগী সেজে যদি যায় বা একজন যোগী সন্ন্যাসী হয়ে যায়, তাকে থেকে খুশি হলেও কত আর খুশি হবে? সামান্য কিছু দেবে হয়তো, আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়, 5 আনার বেশি তো নয়। খুশি হলে বড় জোর 5 আনা দেবেন, তার বেশি তো দেবেই না। তাহলে ওই 5 আনা বকশিসে কি আর হরিদার সারা বছর চলে যাবে? কী যে পরিকল্পনা করছে কে জানে। এইসব ভাবছে কথকতার বন্ধুরা। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যেতে জগদীশবাবুর বাড়িতে থেকো। তোমরা যদি দেখতে চাও, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, এখানে কি দেখার কথা বলা হয়েছে? তাহলে জগদীশবাবুর বাড়িতে যে হরিদা বহুরূপীর সাহায্যে যাবে, সেই খেলা দেখানোর কথাই বলা হয়েছে। তাহলে তোমরা যদি দেখতে চাও, তোমরা যদি সাক্ষী হয়ে থাকতে চাও, দেখতে চাও, তোমরা ওখানে সন্ধ্যেবেলাতে থেকো। আমি কিন্তু ঠিক সন্ধ্যেবেলাতেই উপস্থিত হব। তবে কিভাবে যাবে না যাবে সেটা কিন্তু প্রকাশ করেনি, বলেনি খুলে ওদের কাছে। আমরা বললাম থাকবো, ওরা বললো থাকবে, কারণ ওদের এমনিতেই এক চাঁদা নিতে যাওয়ার কথাই ছিল, স্পোর্টসের চাঁদা। স্পোর্টের লেখা আছে, অ্যাকচুয়ালি স্পোর্টের মানে স্পোর্টসের চাঁদা। হ্যাঁ, তো হয়তো কোনো ক্লাবের পক্ষ থেকে হয়তো খেলাধুলোর আয়োজন করা হচ্ছে স্পোর্টের জন্য, চাঁদা টাদা নেওয়ার। আর ধনী মানুষ তো বিভিন্ন চাঁদা টাদার জন্য তো শহরের ধনী মানুষদের, বড় লোকের বাড়িতে লোকের চাঁদা টাদা কাটতে যাই। তো আমাদের তো স্পোর্টের চাঁদা নেওয়ার ব্যাপার আছেই। ঠিক আছে, হয়তো অন্য দিন গেলেও হতো চাঁদা নেওয়ার জন্য, কিন্তু যখন যেতেই হবে, আজকে যখন থাকতে হবে, কোনো তো একটা রাস্তা দরকার, কোনো একটা কাজ দরকার, অজুহাত দরকার। ঠিক আছে, স্পোর্টের চাঁদা নেওয়ার জন্য আজকের ঠিক সন্ধ্যেতেই আমরা জগদীশবাবুর কাছে যাব। সেই সময় তাহলে দেখে নেব আপনি কি খেলা দেখাতে চাইছেন। তাহলে ব্র্যাকেটে রাখো আমাদের স্পোর্টের চাঁদা মানে স্পোর্টসের চাঁদা। তো এরপরে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হবে, যেটা পরে আরেকটা ক্লাসে আলোচনা হবে। আজকের প্রথম পরিচ্ছেদটা লাইন ধরে সবিস্তারে আলোচনা করা হয়ে গেল। এখানে যে সমস্ত প্রশ্নগুলো বলা হলো, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো অবশ্যই যত্ন সহকারে সুন্দর করে গুছিয়ে লিখে রাখবে, এটা তোমাদের দায়িত্ব। তাহলে এই পর্যন্ত আজকের, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই বাই। বাই স্যার।